ট্যালেন্টেড স্টুডেন্ট ভালো নাকি পরিশ্রমী স্টুডেন্ট ভালো? এটা সম্ভবত খুবই কমন প্রশ্নগুলোর একটা। আমরা যারা স্টুডেন্ট ছিলাম বা আছি বা একটা প্রফেশনাল এনভায়রনমেন্টে কাজ করি, সেখানেও এই কোয়েশ্চেনটা চলে আসে। বা আমরা কথায় কথায় হয়তো আরেকজনের সম্পর্কে বলতে গিয়ে তাকে হয়তো কোনো একটা লেবেল দিতে পছন্দ করি যে সে অনেক ট্যালেন্টেড বা অনেক পরিশ্রমী। আসলে কোনটার গুরুত্ব বেশি, সেটা নিয়ে কি আমরা একটু চিন্তা ভাবনা করতে পারি? ইন জেনারেল দেখা যায় যে আমরা ট্যালেন্টেড তকমা পেতে পছন্দ করি। একবার আমি একজনকে কমপ্লিমেন্ট হিসেবে এটা বলেছিলাম। তিনি হচ্ছে বেশ কম সময়ের মধ্যে বেশ অনেকখানি কাজ করে ফেলছিলেন একটা টেকনিক্যাল প্রবলেমের। এই কারণে কমপ্লিমেন্ট দেওয়ার জন্য একজনকে আমি বলেছিলাম যে ভাই, আপনি তো অনেক পরিশ্রমী। তো এটাতে তিনি খুবই অফেন্ডেড হয়ে গিয়েছিলেন, খুব রেগে গিয়েছিলেন যে লাইক, ইসাক তুমি আমাকে মক করতেছো বা এরকম। তার কারণ হচ্ছে তার ধারণা হয়েছিল যে আমি আসলে এটা মিন করেছি যে তার আসলে পরিশ্রমের অ্যাবিলিটি আছে, কিন্তু তার আসলে কোনো ট্যালেন্ট নেই, অর্থাৎ তিনি অনেকটা গাধার মতো পরিশ্রম করেন। তো বেশিরভাগ ক্ষেত্রে, হয়তো সবার ক্ষেত্রে না, বেশিরভাগ ক্ষেত্রে আমরা সম্ভবত পরিশ্রমী তকমা পাওয়ার চাইতে ট্যালেন্টেড তকমা পাওয়াটা বেশি পছন্দ করি বা বেশি প্রেফার করি। এই রিলেটেড সম্ভবত সবচেয়ে পপুলার যে কম্প্যারিজন, সেটা হচ্ছে মেসি ভার্সেস রোনালদো। খুবই ক্লিশে এবং খুবই পপুলার, হয়তো অনেক জায়গাতেই এই কম্প্যারিজনটা চলে আসে। ফ্যান বেইজ হোক, ফুটবল ফলো করুক আর না করুক, এই কম্প্যারিজনটা সম্ভবত সবাই শুনে থাকেন, যে ইন জেনারেল মেসিকে ট্যালেন্টের সাথে রিলেট করা হয় আর রোনালদোকে পরিশ্রমের সাথে রিলেট করা হয়। যদিও এখানে বেশ কিছু সমস্যা আছে এই কম্প্যারিজনে, কারণ হচ্ছে মেসি মোটেও কম পরিশ্রমী প্লেয়ার না এবং রোনালদো মোটেও ট্যালেন্ট ছাড়া কোনো প্লেয়ার না। এবং তার চেয়েও বড় কথা হচ্ছে, আমরা যারা তাদের কোনো একজনকে খুব সাপোর্ট করছি, আরেকজনকে একেবারে গালিগালাজ করে ধুয়ে দিচ্ছি, তারা হচ্ছে খুবই সাধারণ বুদ্ধিমত্তার এবং খুবই এভারেজ মানুষ, এবং আমরা কথা বলছি হচ্ছে একেবারে টপ লেভেলে খেলা প্লেয়ারদেরকে নিয়ে। কাজে এই কম্প্যারিজনটা ডেফিনেটলি খুবই বায়াসড এবং অসম্পূর্ণ। তো আমরা এই একই সাথে যখন আমরা ট্যালেন্ট এবং পরিশ্রমের মধ্যে তুলনা করতে যাই, তখন একটা কথাও বেশ পপুলার, যে আসলে ট্যালেন্টদের কাছ থেকে শেখার তেমন কোনো উপায় নেই। অর্থাৎ যে ম্যাজিশিয়ান, তার কাছ থেকে তো আসলে শেখার কোনো উপায় নেই, তার কাজকর্ম দেখে মুগ্ধ হতে হবে, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু পরিশ্রমীকে হয়তো বা ফলো করা যায়, বা তার কাছ থেকে ইন্সপিরেশন নিয়ে আমরা হয়তো বা নিজের লাইফে ইমপ্লিমেন্ট করতে পারি। একজন খুব ট্যালেন্টেড মানুষের ক্ষেত্রে হয়তো ব্যাপারটা সহজ হবে না। একজন এভারেজ মানুষ যদি চায় যে একজন ট্যালেন্টেড মানুষ যেভাবে চিন্তা ভাবনা করে, যেভাবে কাজ করে, সেগুলো যদি কপি করতে চায় এবং তার মতোই হয়ে যেতে চায়, তাহলে হয়তো বা কাজগুলো করা সম্ভব, ভাবভঙ্গিগুলো হয়তো নকল করা সম্ভব, কিন্তু আইডিয়াগুলো বা চিন্তা ভাবনাগুলো তো আসলে কপি করা সম্ভব না। কিন্তু একজন পরিশ্রমী মানুষের ক্ষেত্রে তার প্যারামিটারগুলো অনেকটা ভিজিবল, যে সে এইভাবে সে পরিশ্রম করে, বা যদি এটা ফিটনেস হয় সে এইভাবে এক্সারসাইজ করে, যদি পড়াশোনার বিষয় হয় সে এইভাবে পড়াশোনা করে বা এইভাবে টাইম ম্যানেজমেন্ট করে। এগুলো দেখাটা সম্ভব, ডেফিনেটলি ভিতরের মোটিভেশনটা দেখাটা সম্ভব না, বা সে কি চিন্তা করে এত পরিশ্রম করছে সেটা হয়তো বা বোঝা সম্ভব না। সো এখানে একটা বড় পার্থক্য তৈরি হয়ে যায় ট্যালেন্টেড মানুষ এবং পরিশ্রমী মানুষদের মধ্যে। তো আমরা যদি রিসার্চ এনভায়রনমেন্ট বা গ্র্যাড স্কুল এনভায়রনমেন্ট বা প্রফেশনাল লাইফ, এই সিনারিওগুলোতে ফিরে আসতে চাই, তাহলে এই সম্পর্কে একটা খুব ইন্টারেস্টিং কথা অনেক বছর আগে একজন সিনিয়র রিসার্চার আমাকে বলেছিলেন। সেটা হচ্ছে যে, ডোন্ট ট্রাই টু বি মি, ডোন্ট ট্রাই টু বি এনিবডি এলস। এটার মানে হচ্ছে যে, ওই একটু আগেই যেটা বললাম, যে হয়তোবা আমি কারো মতো হতে চাইলে তার কাজকর্ম বা ভাবভঙ্গি নকল করতে পারি, কিন্তু তার আইডিয়াটা আসলে আমি হচ্ছে নকল করতে পারবো না, তার চিন্তা ভাবনাগুলো নকল করতে পারবো না। সো ডেফিনেটলি এটা হবে একটা খুবই ফিউটাইল অ্যাটেম্পট। এবং আমরা দেখি যে, যদি স্পেসিফিকলি একটা ল্যাব এনভায়রনমেন্টের কথা বলি, একটা ল্যাব এনভায়রনমেন্টে কি থাকে, একজন প্রফেসর থাকে, হয়তো এক দুইজন পোস্টডক থাকে বা সিনিয়র রিসার্চার থাকে, এবং কিছু পিএইচডি স্টুডেন্ট, কিছু মাস্টার্স স্টুডেন্ট, কিছু ব্যাচেলর স্টুডেন্ট থাকতে পারে। যদি 10 জন থাকে, তার মধ্যে দেখা যায় এক দুইজন হচ্ছে খুব কুল। কুল এই সেন্সে যে তারা হচ্ছে খুবই ফ্রুটফুল, তারা হচ্ছে প্রচুর পরিশ্রম করে এবং খুবই ইফেক্টিভ রেজাল্ট জেনারেট করে খুব দ্রুত, খুবই ফ্রিকুয়েন্টলি, এবং সেটার দেখা দেখি অনেকে তার মতো হতে চায়, তার কাছ থেকে ইন্সপিরেশন নিতে চায়, কিন্তু অনেক ক্ষেত্রে জিনিসটা সহজ হয় না।
কারণ কি? কারণ আমি একজন রিসার্চারের দেখা দেখি আমি হচ্ছে ল্যাবে সারাদিন পড়ে থাকতে পারি, সে যেভাবে পেপার পড়ে আমি ওভাবে পেপার পড়ার চেষ্টা করতে পারি, সে যেভাবে এক্সপেরিমেন্ট রান করে সেভাবে রান করার চেষ্টা করতে পারি, স্টিল আমি হয়তো বা তার মতো রেজাল্ট জেনারেট করতে পারবো না। কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনা যেহেতু আলাদা, কাজেই দেখা যাচ্ছে যে ভেতরের যে চিন্তা ভাবনা, ভেতরের মোটিভেশন এবং একই সাথে ট্যালেন্ট এবং পরিশ্রম জিনিসটা তো আর আলাদাভাবে আসে না। একজন মানুষ আগের ভিডিওতেই যেটা বললাম যে একটা প্যাকেজের ভালো জিনিসটা যেমন আসে, খারাপটাও আসে। আপনি হচ্ছে আলাদা করে ভালো ট্যালেন্ট এবং ভালো পরিশ্রম এভাবেও নিয়ে আসতে পারবেন না। এই কম্বিনেশন আসলে ডেফিনেটলি এটা খুবই অপটিমাম, কিন্তু প্রত্যেকটা মানুষ কিছু ট্যালেন্ট এবং কিছু পরিশ্রম নিয়ে আসে এবং তাকে খুঁজে বের করতে হয় তার অপটিমাম যে কম্বিনেশন সেটা। তো আমি প্রফেশনাল এনভায়রনমেন্টে, হায়ার স্টাডি এনভায়রনমেন্টে এবং বর্তমানে ইন্ডাস্ট্রি এনভায়রনমেন্টে বেশ কিছু ভালো ভালো জায়গায় কাজ করার সুযোগ আমার হয়েছে ফরচুনেটলি, এবং বিভিন্ন মেন্টরের সাথে কাজ করার আমার সুযোগ হয়েছে। বিভিন্ন সুপারভাইজারের কাছ থেকে তাদের আউটলুক বা তাদের পার্সপেক্টিভটা জানা সম্ভব হয়েছে। তো এখান থেকে আমি 3টা ইন্টারেস্টিং লার্নিং হচ্ছে শেয়ার করতে পারি, যেগুলো আমি বিভিন্ন স্টেজে পেয়েছিলাম আমার মেন্টরদের কাছ থেকে। 1 নম্বর, একজন সুপারভাইজারের কাছ থেকে আমি এটা পেয়েছিলাম যে তুমি একটা প্রবলেমকে যখন ধরবে তখন সেটাকে ডিপলি অ্যানালিসিস করার চেষ্টা করবে। অনেক রেজাল্ট জেনারেট করার চাইতে তোমার ফোকাস হওয়া উচিত প্রবলেমটাকে বুঝতে পারা এবং প্রবলেমটাকে হচ্ছে ওয়েল ডিফাইন্ড টার্মে ব্যাখ্যা করতে পারা। 2 নম্বর, আরেকজন সুপারভাইজারের কাছ থেকে আমি পেয়েছিলাম এই উপদেশটা, খুবই সিম্পল এবং ক্লিশে শোনাতে পারে, সেটা হচ্ছে যে ইউ হ্যাভ টু পুট ইন দি আওয়ার্স। মানে হচ্ছে তোমাকে সময় দিতে হবে, দ্যাটস ইট। আরেকজন সুপারভাইজার যার কাছ থেকে আমি এটা উপদেশ হিসেবে পেয়েছিলাম যে সব কিছুর কোর্স হয় না। সব কিছুর কোর্স হয় না মানে কি, যে আমরা ধরেন যে মেশিন লার্নিং শিখবো বা প্রোগ্রামিং শিখবো, এগুলোর জন্য হচ্ছে একেবারে খুবই ফর্মাল ইনস্টিটিউশনাল কোর্স আছে, এমনকি ইউটিউবে ভিডিও টিউটোরিয়াল আছে, একদম সাজিয়ে গুছিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত খুবই প্রিলিমিনারি থেকে খুবই অ্যাডভান্সড ক খ থেকে একেবারে ফুল প্রজেক্ট পর্যন্ত আপনি একেবারে সিরিয়ালি খুবই অর্গানাইজড ওয়েতে শিখতে পারবেন। কিন্তু এটা সব কিছুর জন্য সম্ভব না, সব কিছু অর্গানাইজড ওয়েতে শেখা সম্ভব না। অনেক সময় হচ্ছে হাত ডার্টি করে শিখতে হয়, অনেক সময় কাজ করতে করতে শিখতে হয় অন দ্য ফ্লাই, অনেক সময় দেখা যায় ডেডলাইনের আন্ডারে থেকে একটা নতুন কিছু শিখে তারপর হচ্ছে সেটাকে এক্সিকিউট করতে হয়। এবং অনেক সময় দেখা যায় যে আমি হয়তো খুব গোছানো স্বভাবের একজন মানুষ, কিন্তু গোছানো ওয়েতে, গোছানো উপায়ে হয়তো একটা পার্টিকুলার টপিক শেখাটা সম্ভব হয় না, কারণ ওই টপিকের সাথে রিলেটেড থাকে অনেকগুলো সাব টপিক। সেগুলো হচ্ছে অনেকটা আধা খাপচাভাবে শিখতে হয়, একটা টাইম প্রেশারের মধ্যে থেকে শিখতে হয়। এবং শিখতে শিখতে বা করতে করতেই আমরা একটা সময় দেখি যে আমরা হয়তো বা জানিও না আমি ওই বিষয়টাতে বেশ কিছু জিনিস জেনে ফেলেছি, অর্থাৎ বুঝে ওঠার আগেই আমি কাজ করতে করতে জিনিসটা শিখে ফেলেছি। খুব অর্গানাইজড ওয়েতে শেখা হয়নি এবং কিছু কিছু বিষয়ে হয়তো কনফিউশন রয়ে গেছে, কিছু কিছু বিষয়ে লার্নিং হয়তো ইনকমপ্লিট, কিছু কিছু বিষয়ে হয়তো ইন প্রসেস, এবং দেখা যাচ্ছে যে অনেকগুলো আধা খাপচা বিষয় বেশ আনঅর্গানাইজডভাবে আমার মাথার ভেতরে আছে। তো এই জিনিসটা নিয়ে আমাদেরকে ডিল করতে হয় যদি আমরা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনের কথা চিন্তা করি। অনেক প্রবলেম এমন হয় যেগুলোর হচ্ছে কোনো গোছানো সমাধান নেই, অনেক কিছু হয়তো আমরা করে যাচ্ছি, সেটার হয়তো সমাধানটা আমরা অর্গানাইজড ওয়েতে বলতে পারবো না, বাট স্টিল উই ক্যান মেক ইট ওয়ার্ক। সো সব কিছুর কোর্স হয় না, এটার মানে হচ্ছে এই। তো এই 3টা লার্নিং থেকে একটা জিনিস কিন্তু খুব স্পষ্ট যে একটা কমন অ্যাট্রিবিউট প্রত্যেক মেন্টর বা সুপারভাইজারের কাছ থেকেই যেটা দেখতে পারলেন, যে একজন বলছেন প্রবলেমের ডিপে গিয়ে অ্যানালাইসিস করতে হবে এবং প্রবলেমটা আসলে কি মিন করছে সেটা বুঝতে হবে। সেটার জন্য ডেফিনেটলি আপনাকে অনেকগুলো ফেইল্ড মডেলের মধ্য দিয়ে যেতে হবে, অনেকগুলো ভুলের মধ্যে দিয়ে যেতে হবে, অনেকগুলো ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে যেতে হবে, এবং সবচেয়ে বড় কথা যেটা, একটা লম্বা সময় ধরে লেগে থাকতে হবে। দ্বিতীয় জন যেটা বললেন তিনি সময়ের কথাই বললেন স্পেসিফিকলি, যে ইউ হ্যাভ টু পুট ইন দি আওয়ার। আপনি যদি কোয়ালিটি সম্পন্ন কোনো কাজ হচ্ছে তৈরি করতে চান তাহলে হচ্ছে আপনাকে হচ্ছে সময় দিতে হবে। আমরা 10,000 আওয়ার্স রুলের কথা জানি, যে কোনো বিষয়ে আপনি যদি এক্সপার্ট হতে চান তাহলে ছেড়ে দেওয়ার আগে তাতে অবশ্যই 10,000 ঘন্টা এটাতে ইনভেস্ট করেন। 10,000 ঘন্টা আপনি যদি একটা ফুল টাইম জব প্রতিদিন 8 ঘন্টা করে ধরেন, সপ্তাহে 5 দিন, তাহলে 10,000 ঘন্টা মানে হচ্ছে 5 বছর একটা ফুল টাইম জব করা।
অর্থাৎ কোনো বিষয়ে এক্সপার্ট হতে হলে আপনাকে এই পরিমাণ সময় এটার পেছনে দিতে হবে। পাবলিকেশনের সাথে এই কথাটা খুবই রিলেটেবল, যে আমরা চাইলে অনেক গার্বেজ পাবলিশ করতে পারি খুব দ্রুত, আবার অনেক ইম্প্যাক্টফুল একটা কাজ করতে হলে সেটার জন্য কিন্তু অনেক সময় দিতে হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় বেশ কয়েক ধাপ রিজেকশনের মধ্যে দিয়ে যেতে হয়, বেশ কয়েক ধাপ রিভিশনের মধ্যে দিয়ে যেতে হয়, যেই মাইন্ডসেটটার সাথে ইয়াং স্টুডেন্টরা অনেকটাই ইউজ টু না। এই মাইন্ডসেটটা তৈরি করতে আপনাকে সাহায্য করে সাধারণত গ্র্যাড লাইফে আপনি যে সমস্ত রিজেকশনের মধ্য দিয়ে যান, বা পাবলিকেশন প্রসেসের মধ্য দিয়ে যান, বা প্রজেক্ট কমপ্লিশনের যে স্টেপগুলোর মধ্য দিয়ে যান, তখন আপনি হচ্ছে এই জিনিসগুলোর সাথে পরিচিত হতে পারেন। আর থার্ড, যেটা মেন্টর যেটা বলেছিলেন, যে সব কিছুর আসলে কোর্স হয় না, সব কিছু অর্গানাইজড ওয়েতে সবখানে সাজানো থাকে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইনফরমেশনস হচ্ছে বিটস অ্যান্ড পিসেস, এখানে সেখানে আছে। আপনার হয়তো অনেকের কাছে রিচ আউট করতে হবে এই ইনফরমেশন পাওয়ার জন্য, ওই ইনফরমেশন পাওয়ার জন্য, এই ম্যাটেরিয়ালটা পাওয়ার জন্য। আপনার নিজের হয়তো বেশ কিছু টেক্সটও পড়তে হবে, আপনার হয়তো কিছু রিসোর্স ঘাটতে হবে, আপনার অনলাইনে সার্চ করতে হবে। তারপর সবগুলো ফাইন্ডিংস হচ্ছে এক করে বসালে হয়তো জিনিসটা মেক সেন্স করবে। ডেফিনেটলি এই তিনটাই মিন করে যে আমাদেরকে কোনো কিছু শিখতে হলে বা কোনো প্রবলেম সলভ করতে হলে বেশ কিছু রিপিটেটিভ কাজের মধ্য দিয়ে যেতে হয়, এবং একটা লম্বা সময় এটার পিছনে ইনভেস্ট করতে হয়, যেটা খুবই বিরক্তিকর, যেটা খুবই পেইনফুল। কিন্তু এটা ছাড়া আসলে কোনো ইফেক্টিভ উপায় নেই। আমি হচ্ছে নিজের ফিল্ডের এবং মাল্টিডিসিপ্লিনারি ফিল্ডের বেশ কিছু প্রমিনেন্ট মানুষের সাথে কাজ করার পর, তাদের কাছ থেকে ইনসাইট পাওয়ার পর, এত বছরেও এখন পর্যন্ত কোনো ম্যাজিক পিল বা টোটকা সলিউশন, কোনো নিনজা টেকনিক এগুলো শিখতে পারিনি। কেউ হয়তো তার ফিল্ডে 25 বছর ধরে আছেন, খুবই এক্সপার্ট, খুবই ভেটেরান, অনেক বছর ধরে কাজ করতে করতে তার মতো অভিজ্ঞ লোক এই ফিল্ডে হয়তো কমই আছে। তিনিও বলছেন যে ইউ হ্যাভ টু পুট ইন দি আওয়ার্স, মানে তার কাছেও আসলে কোনো টোটকা সলিউশন নেই। অর্থাৎ তিনি পরিশ্রম করা এবং সময় দেওয়াটাকেই হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ বলছেন। এই জিনিসটা সম্ভবত আপনি সবখানেই দেখবেন কমন অ্যাট্রিবিউট হিসেবে, যে কোনো ফিল্ডের ওপরের লেভেলে যারা আছেন তারা সাধারণত এই জিনিসটাই বলে থাকেন, যে আপনাকে হচ্ছে সময় দিতে হবে, আপনাকে হচ্ছে পরিশ্রম করতে হবে, এছাড়া আসলে তেমন কোনো উপায় নেই। তাহলে কি আসলে ট্যালেন্ট জিনিসটার কোনো গুরুত্ব নেই? ডেফিনেটলি ট্যালেন্ট জিনিসটার গুরুত্ব আছে। আপনি দেখবেন যে যদি আপনি এমন একটা কম্বিনেশন ঘটাতে পারেন যেখানে ট্যালেন্টটাকে ফুলি ইউটিলাইজ করা হয়েছে এবং এটার সাথে স্মার্ট পরিশ্রমের একটা কম্বিনেশন এসেছে, তাহলে সাধারণত সেখানে আউটপুটটা হয় সবচেয়ে ভালো। আরও একটা গুরুত্বপূর্ণ লার্নিং পয়েন্ট, আমি একজন ফ্রেন্ড কথায় কথায় আমার সাথে এটা বলেছিল, যেটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে। সেটা হচ্ছে যে আমাদের মধ্যে যে কোনো প্রবলেম যখন আমরা দেখি, প্রবলেমটা সলভ না হওয়া পর্যন্ত আমাদের মধ্যে একটা অস্বস্তি থাকে, আমরা হচ্ছে খুব দ্রুত এটা সলভ করে ফেলতে চাই। কিন্তু আজকেই আমি আমার প্রবলেমটা পুরোপুরি সলভ করে ফেলবো, এই মাইন্ডসেটটা আসলে আমাদের ক্ষতি করে। শর্ট টার্মে সলিউশন খুঁজে বের করাটা, এটা হচ্ছে একজন অনভিজ্ঞ স্টুডেন্টের কমন মাইন্ডসেট। অপরদিকে আপনার একটু একটু করে প্রবলেমটা সলভ করা, শেষের দিকে নিয়ে যাওয়া, একজন মানে সায়েন্টিফিক অ্যাপ্রোচগুলো ফলো করে, রিজনেবল টাইম এটার পিছনে ইনভেস্ট করে, রিজনেবল পরিশ্রম দিয়ে সেটাকে সমাধান করা, এটা হচ্ছে একজন রিসার্চারের মাইন্ডসেট। কাজেই এই দুটোর মধ্যে ডেফিনেটলি সিগনিফিক্যান্ট পার্থক্য আছে, এবং এই মাইন্ডসেটটা তৈরি করতেও বেশ খানিকটা সময় লাগে। কাজেই ইয়াং স্টুডেন্টদের আমি মনে করি যে এটা চিন্তা করা উচিত, যে যখন কোনো প্রবলেম স্টেটমেন্ট দেওয়া হয়, আজকেই এটা পুরোপুরি সলভ করে ফেলবো, এইভাবে আসলে কোনো একাডেমিক বা ইন্ডাস্ট্রিয়াল প্রবলেম কাজ করে না। সাধারণত আপনাকে একটা প্রবলেমকে দেখতে হবে যে এই প্রবলেমটা কবে থেকে শুরু হয়েছিল, কেন শুরু হয়েছিল, এই প্রবলেমটার বর্তমানে স্টেটটা কি, প্রবলেমটার শর্ট টার্ম সলিউশন, লং টার্ম সলিউশন কি হতে পারে। প্রবলেমটা যদি আপনি সলভ করেও ফেলেন, যেটা করতে ডেফিনেটলি বেশ কিছুটা সময় লাগবে, তারপরে এটার ফলো আপ আসলে কি হবে, এই যে প্রবলেমটা সলভ করলেন এটার কনসিকুয়েন্সটা আসলে কি, বা এটার থেকে এর পরে কেউ কিভাবে এগোতে পারে, আপনি বা অন্য কেউ যে এটা নিয়ে আরও ডিল করবে, সে কিভাবে এগোতে পারে, এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করার প্রয়োজন আছে। কাজেই সামারিতে আমরা দুটো পয়েন্ট বলতে পারি। এক নম্বর হচ্ছে যে কোনো একটা প্রবলেম আমি আজকেই সব সলভ করে ফেলবো, এরকম মাইন্ডসেটটা রাখা আসলে আমাদের উচিত না। বরং আমাদের অ্যাপ্রোচটা হওয়া উচিত যে আজকে আমি প্রবলেমটাকে সেভাবে অ্যাপ্রোচ করব যেটা গতকালকে যেভাবে অ্যাপ্রোচ করেছিলাম তার চেয়ে বেটার। এটা হচ্ছে একজন সাধারণত ভালো রিসার্চারের মাইন্ডসেট। সে হচ্ছে প্রবলেমটাকে এই মুহূর্তেই শেষ করে ফেলার চিন্তা করে না, বরং প্রবলেমটাকে বেটার ওয়েতে অ্যাপ্রোচ করার চেষ্টা করে।
এবং আলটিমেটলি কি হয় যে সবগুলো প্রজেক্টই কি আসলে কাজ করে? সবগুলো প্রজেক্ট তো কাজ করে না। অনেক প্রজেক্ট হয়তো আমাদের রিডিজাইন করা লাগতে পারে, অনেক প্রজেক্ট হচ্ছে শেষ পর্যন্ত ফেইলড হতে পারে। কিন্তু তার মানে এই না যে এখান থেকে আসলে আউটপুট জিরো। মানে কোয়ান্টিটেটিভলি আমরা যদি বলতে চাই যে পাবলিশেবল কিছু হয়নি বা শেষ পর্যন্ত প্রজেক্টটা শেষ হয়নি, তাহলেও কিন্তু তার মানে এই না যে এখান থেকে কিছুই আসেনি। কিন্তু কারণ হচ্ছে এই আনফিনিশ প্রজেক্টগুলো থেকে বেশ কিছু লার্নিংস থাকে, যেগুলো আমাদের পরবর্তী মডেলগুলোকে বা পরবর্তী প্রজেক্টগুলোকে বেটার করতে সাহায্য করে। কাজেই এই বিষয় হচ্ছে সম্ভবত পার্সপেক্টিভ ব্লগে অসম্পূর্ণ প্রজেক্টগুলো আসলে খারাপ কিনা এই নিয়ে হচ্ছে একটা আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে দেখতে পারেন। আরেকটা হচ্ছে যে টাইম ম্যানেজমেন্টের 3 স্টেপ অ্যাপ্রোচ, যেটা সেটা নিয়েও হচ্ছে আরেকটা ভিডিওতে আলাপ করেছিলাম এই প্লেলিস্টেরই, সেটাও হচ্ছে দেখতে পারেন। আমার মনে হয় সেই দুটোর সাথে এক করে আপনি যদি আজকের এপিসোডটা চিন্তা করেন, তাহলে হচ্ছে অনেকটাই রিলেটেবল হয়ে উঠবে। টাইম ম্যানেজমেন্টের কথা এই কারণে বললাম যে সব সময় তো আমাদের আসলে একেবারে সময় নিয়ে শিখবো, গুছিয়ে শিখবো, এগুলো সম্ভব হয় না। আমাদের অনেক সময় ডেডলাইনের আন্ডারে কাজ করতে হয়, টাইম প্রেসারে কাজ করতে হয়, এবং এই কারণেই প্রয়োজন হচ্ছে এফিশিয়েন্ট টাইম ম্যানেজমেন্ট। সেটা হলে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনেক প্রবলেম আমরা যদি সলভ করতে নাও পারি, সেটাকে বেটার ওয়েতে আমরা হ্যান্ডেল করতে পারি, লেস স্ট্রেসফুল ওয়েতে। এই কারণে হচ্ছে টাইম ম্যানেজমেন্টের কথাটা মেনশন করলাম। তো ট্যালেন্ট ভার্সেস পরিশ্রম, এই দুটোর কম্প্যারিজন নিয়ে আবারও হচ্ছে থিঙ্কিং আউট লাউড টাইপের একটা এপিসোড হচ্ছে এটা। সামারি হচ্ছে যে আমাদের একটা গুড কম্বিনেশন প্রয়োজন হয়, ট্যালেন্ট এবং পরিশ্রম কোনোটাই ফেলে দেওয়া যায় না। একজন ট্যালেন্টেড মানুষ যদি পরিশ্রম না করে, সম্ভবত সে বেটার ইম্প্যাক্টফুল কিছু করতে পারবে না। আবার একজন পরিশ্রমী মানুষ যদি জাস্ট স্মার্ট ওয়েতে পরিশ্রম না করে, তার ট্যালেন্টটাকে যদি কাজে না লাগায়, তাহলে হচ্ছে তেমন কোনো ভালো আউটপুট আসবে না। সো আমাদের প্রয়োজন যে কোন জায়গাটাতে আমাদের ট্যালেন্ট, এটা খুঁজে বের করা, বা আমি যেই ফিল্ডে কাজ করছি সেই ফিল্ডে আমার ট্যালেন্টটাকে কিভাবে কাজে লাগাতে পারি টাইম ম্যানেজমেন্ট করে এবং খুব ভালোভাবে এফিশিয়েন্টলি, সেটা নিয়ে হচ্ছে আমাদের চিন্তা করা উচিত। তাহলে হয়তো আমরা একাডেমিকলি এবং প্রফেশনালি আমাদের প্রবলেম স্টেটমেন্টগুলোকে ভালোভাবে হ্যান্ডেল করতে পারবো। তো এই এপিসোডটি যদি আপনার কাজে এসে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।